মুজিব বর্ষেই প্রতিটি নাগরিকের জন্য বাসস্থান বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর। রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ এখন র্যাব হেফাজতে। স্বাস্থ্যের নতুন ডিজি আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিশ্ব অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব, সংকট মোকাবেলায় এফডিআইই বাংলাদেশের জন্য সহায়ক। আবারও শুরু মেট্রো রেলের কাজ। প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে জাপানি ঠিকাদারদের যোগ দেওয়ার উপর। বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন এলাকা প্লাবিত, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বানভাসীরা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: ঈদে বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রী চাপ, সংকট থেকে বেরিয়ে আসছে এয়ারলাইন্সগুলো। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও দারিদ্র্য ঘোচাতে গৃহহীনদের মাথা গোঁজার বন্দোবস্ত করে দেবে সরকার। একটি মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এমন স্বপ্ন এই মুজিব বর্ষেই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে ৬০০ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর করে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কক্সবাজারের খুরুশকুলে ৬৮২ একর খাস জমিতে বসবাস করত প্রায় ৪,৫০০ পরিবার। জলবায়ু উদ্বাস্তু এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই করতে গড়ে তুলেছিল অবৈধ আবাস। সম্প্রতি বিমানবন্দরের জন্য ওই জায়গা বরাদ্দ দিয়ে খতিয়ান চূড়ান্ত করে সরকার। চিহ্নিত জমিতে বসবাসরত পরিবারের পুনর্বাসনে বাঁকখালী নদী তীরের খুরুশকুলের ২৫৩.৩৫ একর জমিতে তৈরি করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। নির্মাণ করা হয়েছে ৪ তলা বিশিষ্ট ২০টি ভবন। প্রতিটি ভবনে ৩২টি ইউনিট নিয়ে মোট ১৩৯টি ভবনে আশ্রয় হবে ৪,৫০০ পরিবারের। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সময়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শরণার্থী জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, গৃহহীনের মাথা গোঁজার ঠাঁই সরকারি করে দেবে। আমাদেরকে উদ্বাস্তু হিসেবেই থাকতে হয়েছিল, অর্থাৎ আমরা রিফিউজি হিসেবেই ছিলাম। কাজে রিফিউজি হিসেবে থাকার যন্ত্রণা সেটাও আমাদের জানা আছে। বাংলাদেশে এই গরিবরা হালে হলেও প্রত্যেকটা মানুষকে একটা ঘর, অন্তত মাথা গোঁজাটা ঠাঁই দেব। পরবর্তীতে তাদের কাজের জন্য সুবিধা, তাদের ট্রেনিং এবং কিছু টাকাও লোন দেওয়া হতো, যাতে নিজের পায়ে তারা দাঁড়াতে পারে। পরবর্তীতে ঘরবাড়ি নিজেরাই জমি কিনে বানানোর মতো স্বাচ্ছন্দ্যতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যে এই কাজ শুরু করি। শুধু আবাসনই নয়, কর্মহীনের দায় মিটবে প্রকল্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুবাদে। সেখানকার মানুষ আগে একসময় ওই চিংড়ি চাষ আর লবণ চাষ করা ছাড়া সাধারণ মানুষের জীবন জীবিকার কোনো পথই ছিল না, কিন্তু এখন আমরা বহুমুখী কর্ম পরিকল্পনা নিয়েছি। একদিকে যেমন আমাদের পর্যটন কেন্দ্রগুলি হবে ২-৩টি, সেই সাথে সাথে অন্যান্য জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাছাড়া সেখানে একটি আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলও করে দেব। করোনায় উন্নয়নের স্রোতে বাধা আসলেও থামবে না অগ্রযাত্রা। সরকার প্রধানের বক্তব্যে ছিল এমনই দৃঢ়তা। আমাদের কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদের সব জায়গায় একটা বাধার সৃষ্টি করেছে। যাক, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে, অর্থাৎ মাস্কটা পরে থাকবেন, বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন, বাজার হাটে যাবেন বা চলাচল করবেন, তখন এই মাস্কটা আপনারা ব্যবহার করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন। আশ্রয়ণ প্রকল্পে আধুনিক শহরের সব সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। জাতির পিতার এই জন্মশত বর্ষে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম সহ ৩ জনকে
তিনজনকে র্যাবের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মামলার নথিপত্র সহ র্যাবের কাছে হস্তান্তর করা হয় তাদের। গত 15 জুলাই ভোরে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। শাহেদ ও তার 16 সহযোগীর বিরুদ্ধে 3টি মামলাও দায়ের করে তারা। শুরুতে মামলা থানা পুলিশের খাতে থাকলেও পরে তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তারা শাহেদকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে শাহেদকে গ্রেফতারে কাজটি করা র্যাব শুরু থেকেই মামলাগুলোর তদন্ত ভার পেতে চাইছিল। 21 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন করলে তদন্তের দায়িত্ব পায় র্যাব। বৃহস্পতিবার দুপুরে শাহেদ ও তার 3 সহযোগীকে গোয়েন্দা পুলিশের কাছ থেকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এ পর্যন্ত প্রাপ্ত অভিযোগে সর্বমোট আর্থিক যে অভিযোগ শাহেদ করিমের বিরুদ্ধে এসছে তা প্রায় 12 কোটি টাকার বেশি। শাহেদ করিমের বিরুদ্ধে 3টি মামলা র্যাব কর্তৃক দায়ের করা হয়েছিল। প্রথম একটি মামলা ছিল অস্ত্র আইনে মামলা, যেটি সাতক্ষীরা দেবহাটা থানায় রুজু করা হয়েছে। এরপর আরেকটি মামলা ছিল প্রতারণার মামলা, যেটি উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে রুজু করেছে, এবং আরেকটি হচ্ছে জাল টাকার মামলা। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে র্যাব তার প্রতারণার মামলাটি তদন্ত করার দায়ভার পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডাক্তার আবুল বাশার ঢাকা মেডিকেল কলেজ সার্জারি বিভাগে প্রধান ছিলেন। এর মধ্যে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনা পরীক্ষা নিয়ে দুর্নীতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আবুল কালাম আজাদ। পরে 21 জুলাই পদত্যাগ করেন তিনি। করোনা সংক্রমণের 138তম দিনে দেশে আরও 50 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 2801। একদিনে শনাক্ত হয়েছে 2856 জন। শনাক্তের হার 23.4%। কোভিড সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 2,16,110। কোভিড-19-এ এ পর্যন্ত 2,209 পুরুষ মারা গেছেন, যার হার মোট মৃত্যুর 78.86। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে 592 জন নারী মারা গেছেন, যা মোট মৃত্যুর 21.14%। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে শরীর চর্চার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2856 জন। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। করোনার বিরূপ প্রভাবে চাপে পড়েছে বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতি। এই সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে সরাসরি বিদেশি বিনিয়োগ। এজন্য প্রতিযোগী দেশগুলোকে বিবেচনায় রেখে বিনিয়োগ নীতি প্রণয়ন করতে হবে। করোনা সংকটে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর অনলাইন কর্মশালায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান। করোনা মহামারীতে স্থবির বিশ্ব বাণিজ্য। এমন পরিস্থিতিতে আমদানি রপ্তানি দুই কমেছে বাংলাদেশের। তবে রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী থাকায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অর্থনীতিবিদরা বলছেন আগামীতে রেমিটেন্স প্রবাহেও ভাটা পড়বে। পাশাপাশি ইউরোপ আমেরিকায় করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগলে রপ্তানি আয় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কঠিন হবে। আমরা কোভিড না আসলে ওই $9 বিলিয়ন এক্সট্রা পেতাম। এটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী মহোদয় যিনি যে এস্টিমেটটা দিয়েছেন। ব্যবসায়ী নেতারা বলছেন এমন পরিস্থিতিতে নতুন করে নজর দিতে হবে বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নে। রপ্তানির ক্ষেত্রে যে পলিসিগুলো আমরা করব, এখানে কিভাবে উই শুড গো ফরওয়ার্ড। রিসার্চ এবং এভিডেন্সে আমাদের কিছু দুর্বলতা আছে, যেখানে আমরা পলিসি গুলো করি অনেকটা কাট এন্ড পেস্ট। ব্যবসায়ী নেতাদের সাথে একমত বাণিজ্যমন্ত্রী। বলছেন বিনিয়োগ নীতি হতে হবে প্রতিযোগী দেশগুলোর চাইতে আকর্ষণীয়। এফডিআই যদি আমাদের দেশে আকৃষ্ট করতে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমাদের আশেপাশে যারা যেদিকে ব্যবসা চলে যাওয়ার সুযোগ রয়েছে, যারা যেতে পারে, তারা কি ধরনের সুবিধা দিচ্ছে সেটাকে পাশাপাশি রেখে আমাদের অবস্থান সৃষ্টি করতে হবে। এরই মধ্যে 40টিরও বেশি দেশের সাথে সরকার দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন এ উদ্যোগ সফল হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরও বেগবান হবে। এই বিপদের মধ্যেও পথ দেখাতে। মেহেদী হাসান,
একুশে টেলিভিশন, ঢাকা। জানি আমাদের কর্নার থাবায় 4 মাস বন্ধ থাকার পর মোট জনবলের 40% নিয়ে চলছে মেট্রো রেলের কাজ। এখনো যোগ দেয়নি জাপানি ঠিকাদার ও প্রকৌশলীরা। এ পর্যন্ত কাজ হয়েছে 46%। তবে খরচ না বাড়িয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে জাপানি ঠিকাদার ও প্রকৌশলীদের কাজে যোগ দেওয়ার উপর। মেট্রো রেল নিয়ে ইবনে নূর শাওনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। লোহার পাতেরে ঝং আর নির্মাণ সামগ্রীর এমন অলস পড়ে থাকাই বলে দিচ্ছে গতি হারিয়েছে স্বপ্নের মেট্রো রেলের নির্মাণ প্রকল্প। দ্রুতগতির মেট্রো রেলে রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর স্বপ্ন রাজধানীবাসীর। বিশ্ব মহামারী করোনা সেই স্বপ্নে কিছুদিনের জন্য বাধা হয়ে দাঁড়ালেও আবারও শুরু হয়েছে শ্রমিকের ব্যস্ততা। প্রকল্পের কাজ কতটুকু এগোলো সেই খোঁজ নিয়মিতই রাখতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। করোনা বাধা থাকলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই এমআরটি লাইন 6-এর কাজ শেষ করতে চায় সরকার। এরই মধ্যে কাজে যোগ দিয়েছে ভারত, চীন, ইতালির কর্মী ও প্রকৌশলীরা। তবে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে জাপানি ঠিকাদার ও পরামর্শকরা কত দ্রুত কাজে যোগ দেয় তার উপর। যদি 5-6 মাসের ভিতরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে আমাদের যারা জাপানি কনসালটেন্ট এবং কন্ট্রাক্টর যারা আছেন তারা বাংলাদেশে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টার্গেটটা অতিরিক্ত কাজ করে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। পরিস্থিতিটাকে বিবেচনা করে আমরা একটা কাউন্টার মেজার নিচ্ছি, আমরা এটাকে একটা ইনোভেশন বলি। তবে এরই মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ে প্যাকেজ 6-এর আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্টেশন নির্মাণ কাজ তদারকি করছেন জাপানি প্রকৌশলীরা। প্রকল্পের বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবার কাজ দ্রুত শেষ করতে থাইল্যান্ড থেকে 24 জন প্রকৌশলীকে বিশেষ ফ্লাইটে দ্রুতই আনা হবে। স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে কাজ করে প্রকল্প বাস্তবায়নের দিকেই নজর মেট্রো রেল কর্তৃপক্ষের। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন স্থানে সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে পরিবহন ব্যবস্থা। পানিবন্দী হয়ে আছে অনেকেই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, মিলছে না পর্যাপ্ত ত্রাণ। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। শরীয়তপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 4টি পৌরসভা সহ সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার 50টি ইউনিয়নের বিভিন্ন এলাকা এখন পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখেরও বেশি মানুষ। দেখা দিয়েছে খাবারের সংকট। বাল বাচ্চা লইয়া, গরু বাছুর লইয়া, গরুর খানা খাদ্য লইয়া সব দিক দিয়ে সমস্যা আছে। এই রাস্তার কারণে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, হাটবাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বানভাসী 22,000 পরিবারের মধ্যে 100 টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ জেলার সবকটি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় জেলার 11টি উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী। লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ধরলার পানি। প্লাবিত হয়েছে সদর, আদিতমারির, দুর্গাপুর সহ বিভিন্ন গ্রামে। বাড়িঘর ছেড়ে উঁচু রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে মানুষ। এই যে নৌকাতে আছি, এই যে 20 টাকা দেওয়া না 2 জনকার। হ্যাঁ, কামাই তো নাইতে নাই, আবার তবির এমনি তলায় আছি, তাও বেরিয়ে পাকে সমস্যা। হঠাৎ মরত আসে বাড়ি ঘরে একবারে ডুবে যায়, এখন কিছু করার নাই। কোনো কিছুই আমরা পাই নাই, আছে খুব কষ্টের উপরে। কুড়িগ্রামে বন্যায় দুর্ভোগে প্রায় 4 লাখ মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত প্রায় 10,000 ফসলি জমি, ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। ফরিদপুরের সদর সহ 3 উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। বাসাইলের 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভার প্রায় 60,000 মানুষ পানিবন্দী। সড়ক ও সেতু ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর ও আবাদি ফসল। এদিকে গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বেড়ে কালিয়াকৈরের সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত। এসব স্থানের নিচু রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে, ভেসে গেছে পুকুরের মাছ। রত্না জামান, একুশে টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে।
দুর্নীতি সহ্য করা হবে না, কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি। অনিয়মে প্রমাণ পাওয়া গেলে হারাতে হবে চাকরি। এস আলম গ্রুপের সহযোগিতায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট, মুমূর্ষুদের চিকিৎসা সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেছেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে চাকরিচ্যুত করা হবে। নিজ মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি জানান, বাজেটে কৃষি মন্ত্রণালয়ের 68 প্রকল্পের জন্য 2361 কোটি টাকা বরাদ্দ রয়েছে। বীজ, যন্ত্রপাতি এগুলা কিনবো, এগুলো অবশ্যই ইজিপির মাধ্যমে হবে। কেউ যদি মনে করে থাকেন কোনো দুর্নীতি অনিয়ম করবেন কিংবা টাকা পয়সা করবেন, সেটা কোনো ক্রমেই সম্ভব হবে না। একদম কোন রকম অনিয়ম হলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব, কঠোর শাস্তি, প্রয়োজনে চাকরিচ্যুত হতে হবে। ভারত বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন হবে বলে আশাবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবনের নির্মাণ ভিডিও কনফারেন্সে উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যে যে যোগাযোগ এবং সম্পর্ক, আমি মনে করি সেটি কোনোভাবেই রাজনৈতিক বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এবং ধীরে ধীরে আমরা যেভাবে আমাদের মধ্যে সম্পর্কটা উন্নয়ন করছি এবং আমাদের মধ্যে যে ইন্টিগ্রেশনটা বাড়াচ্ছি, এটি আজকের গ্লোবাল ভিলেজ যখন পৃথিবী হয়ে গেছে তখন সেটি কাঙ্ক্ষিত এবং এটি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নয়, স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি। অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এবং সেই কারণে আমরা মনে করি যেখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। করোনা মোকাবিলায় নারী ও শিশুদের জন্য নতুন প্রকল্প কর্মসূচি নেওয়া হবে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সচিবালয়ে বৈঠকে মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-19 সংক্রমণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের নারী কর্মীরা কর্মহীন হচ্ছেন, তবে বর্তমান সরকারের প্রণোদনা প্যাকেজে তারা উপকৃত হচ্ছেন। মন্ত্রী জানান, নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে মাঠ পর্যায়ে মন্ত্রণালয় কাজ করছে। করোনা চিকিৎসায় অক্সিজেন সংকট ঠেকাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত হলো সেন্ট্রাল প্ল্যান্ট। এই প্ল্যান্ট চালু হলে কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। প্ল্যান্টটি স্থাপনে সহযোগিতা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে 250 শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। এ অবস্থায় এস আলম গ্রুপের সহযোগিতায় হাসপাতালটিতে স্থাপন করা হলো অক্সিজেন প্ল্যান্ট। 13,000 লিটার ধারণ ক্ষমতার এই প্ল্যান্ট থেকে একসাথে 200 রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পেশেন্টের চাপ যখন বাড়ছিল তখন কিন্তু আমাদের কিছুটা অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল। সরকারিভাবে একটি 13,000 লিটারের একটা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট পেয়েছি এবং এস আলম গ্রুপের সহযোগিতায় আমাদের 2টা বিল্ডিংয়ে অক্সিজেন লাইনের, যেটা সেন্ট্রাল লাইনের কাজ, একটা বিল্ডিংয়ে আমাদের কমপ্লিট, আরেকটা বিল্ডিংয়ে কাজ চলছে। 3-4 দিন সময় লাগবে, এর মধ্যে আমরা এটা শেষ করতে পারবো।
অক্সিজেন সরবরাহের পাশাপাশি হাসপাতালটিতে আরও বেশি পরিমাণ হাই ফ্লো নেজাল ক্যানোলা সরবরাহ করা গেলে রোগীদের ভোগান্তি কমতো বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেই তো এটি সংযোজিত হওয়ার পরে এই হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা অধিকতর মনোযোগের সাথে এবং সফলতার সাথে করোনার চিকিৎসা করতে পারবেন, এটি আমি বিশ্বাস করি। রোগীদের ভোগান্তি কমাতে অন্যান্য হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। যশোর 6 আসনের জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানান শাহিন চাকলাদার। গত 14 জুলাই যশোর 6 আসনে নির্বাচনে 1,24,000 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। ঈদুল আজহার আগে অভ্যন্তরীণ আকাশ যোগাযোগে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হলে যাত্রীর অভাব থাকলেও আস্তে আস্তে যাত্রী সংকট থেকে বেরিয়ে আসছে এয়ারলাইন্সগুলো। ঈদের আগে এবং পরে টিকিটের চাহিদা বেড়েছে। যাত্রীর চাপ আরও বাড়লে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে দু একটি বেসরকারি এয়ারলাইন্স। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে এভিয়েশন খাত। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী পাচ্ছিল না এয়ারলাইন্সগুলো। যাত্রী সংকটে বাংলাদেশ বিমান উড়োজাহাজ না চালালেও বেসরকারি এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করছে নিয়মিতই। ইউএস বাংলার জিএম জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে তারা। শুরুর দিকে যাত্রী কম থাকলেও দিনে দিনে বাড়ছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী যদি আমরা পরিচালনা করতে পারি, প্যাসেঞ্জার ডেফিনেটলি এয়ারলাইন্সে মুভ করবে। বাট বর্তমান অবস্থায় কম্পারেটিভলি গত মাসের চেয়ে আমি বলবো যে কিছুটা যাত্রী বৃদ্ধি পেয়েছে। ঈদকে কেন্দ্র করে আগাম টিকিট কাটছেন যাত্রীরা। যাত্রীর চাপ বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়াবে বেসরকারি এয়ারলাইন্সগুলো। ঈদুল আজহায় আমাদের বর্তমান যে ফ্লাইটগুলো আছে, ঈদ পূর্ববর্তী বেশ কয়েকদিন, বেশ করে 4 থেকে 5 দিন পূর্ব থেকে সবগুলো ফ্লাইটে কিছুটা প্যাসেঞ্জার অলরেডি বৃদ্ধি পেয়েছে। যাত্রীর চাহিদা যেসব রুটগুলোতে বেড়ে যাবে, আমাদের পরিকল্পনায় আছে যে আমরা সেই সব রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করব। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিবাচক, আর এভাবেই এভিয়েশন খাত ঘুরে দাঁড়াবে বলেই আশা বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন যা থাকছে। ভালুকার ভিজিএফ চাল বিক্রি, ইউপি চেয়ারম্যান সহ 3 জন জেলে। আগামী বছরের শুরুতে মিলবে করোনার ভ্যাকসিন, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে আক্রান্ত 1.5 কোটি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভালুকার মেদুয়ারি ইউনিয়নের ভিজিএফ চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ডিলার নুরুন মিয়া এবং চৌকিদার আকবরকে জেলে পাঠানো হয়েছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। গেল 3 দিন ধরে 10 কেজির জায়গায় 6 কেজি 9 কেজি করে 3700 জনকে ভিজিএফ এর চাল দেয়া হয়। বাকি 300 কার্ডধারী চাল না পেয়ে চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঈদুল আজহা উপলক্ষে সরকার ভালুকার মেদুয়ারি ইউনিয়নের 4083 জন হতদরিদ্রের জন্য 40 টন 800 কেজি চাল বরাদ্দ দেয়। এই পরিষদ থেকে চালে কোনো অনিয়ম হয়েছে কিনা, যে আমাদের গোডাউন থেকে যে চালগুলো এখানে আসার কথা সে চালগুলো যথাযথভাবে এসেছে কিনা, কিংবা এখান থেকে আসার পরে এখানে এই চালগুলো অন্যত্র সরানো হয়েছে কিনা, সেগুলো আমরা তদন্ত সাপেক্ষে আমরা তদন্ত চলছে। চট্টগ্রাম বন্দরে খালাস করা ভারতীয় রড ও ডাল আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছেছে।
আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরা কাস্টমস কর্মকর্তারা চালান গ্রহণ করেন। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত চুক্তি অনুযায়ী ট্রানজিটের প্রথম চালানের পণ্য বুধবার আখাউড়া স্থলবন্দরে আসে। 2018 সালে 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতের চুক্তির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করছে ভারত। প্রথম চালান নিয়ে 14 জুলাই কলকাতার নদীবন্দর থেকে চট্টগ্রামে আসে জাহাজ সেজুতি। আমবাগান করে সচ্ছল হয়েছেন নড়াইলের লোহাগড়ায় বর্গাচাষী বিল্লাল মীর। প্রায় 15 একর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন আমবাগান। সফল আম চাষী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 14 বছর আগে কৃষিকাজের পাশাপাশি 1000 চারা লাগিয়ে আমবাগান করেছিলেন বর্গাচাষী বিল্লাল মীর। এখন 15 একর জমিতে 4টি আমবাগানের গর্বিত অংশীদার তিনি। গুটি, চোষা, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, আরশিনী সহ 16 জাতের আম ঝুলছে তার বাগানের 5000 গাছে। বিল্লাল মীর আমে এবং বাগানে কোনো রাসায়নিক ব্যবহার করেন না। বাগান পরিচর্যায় 9 জন শ্রমিক সারা বছর কাজ করেন। মৌসুমে তা বেড়ে দাঁড়ায় 20 জনে। এই আম বাগানের আমগুলো সব খুব সুন্দর। এখানে ওজন সঠিক দেওয়া হয়, বাজার দামের থেকেও 5-10 টাকা কেজিতে কম নেওয়া হয়। বিশাল বড় বাগান, এখানে আমরা দেখতে এসে মুগ্ধ হয়ে গেছি। আমগুলোর নাম হচ্ছে হিমসাগর, আপনার চোষা, তারপরে ন্যাংরা, হচ্ছে আপনার হাড়িভাঙা, আরও বিভিন্ন প্রকার আম আছে। এ পর্যন্ত আমবাগানে লোকসান গুনতে হয়নি বিল্লালকে। সরকার ঘোষিত নিরাপদ ফল উৎপাদন নীতিমালা মেনে চলেন তিনি। ফলের চাষেই বেশি লাভবান, খুবই ভালো আছি। অন্যান্য ফসল থেকে এই ফসল আমার কাছে খুবই ভালো। কৃষি বিভাগ বলছে বিল্লাল মীরের আমবাগান একটি আদর্শ উদ্যান। বিশেষ করে আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলে আম হয়ে থাকে। সেই রাজশাহী অঞ্চল থেকে উনি এক্সপার্ট নিয়ে এসে এখানে আমবাগান গড়ে তুলেছেন এবং বাংলাদেশের অন্যান্য জেলার জন্য বা অন্যান্য এলাকার জন্য এটা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। এবছর পরিচর্যা ও বাজারজাতকরণে খরচ হয়েছে 25 লাখ টাকা। 50 লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন বিল্লাল মীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও এর লটারি ড্র হয়েছে। রাজধানী সেগুনবাগিচার কচি কাঁচার মেলা মিলনায়তনে ড্র কার্যক্রমে অংশ নেন আবেদনকারীরা। উদ্যোক্তারা জানান, প্রতি লট শেয়ারের বিপরীতে 6 গুণেরও বেশি আবেদন জমা পড়ে। বুয়েটের প্রযুক্তিগত সহায়তায় অনুষ্ঠানে কোম্পানির উদ্যোক্তা, ঢাকা ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা অংশ নেন। এক্সপ্রেস ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে 26,07,90,000 টাকা মূলধন সংগ্রহ করেছে। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মুজিব বর্ষে প্রতিটি নাগরিকের জন্য বাসস্থান, বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু উদ্বাস্তু 600 পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর। রিজেন্ট কাণ্ডের ফোতা শাহেদ এখন র্যাব হেফাজতে। স্বাস্থ্যের নতুন ডিসি আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিশ্ব অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব, সংকট মোকাবেলায় এফডিআইই বাংলাদেশের জন্য সহায়ক। আবারও শুরু মেট্রো রেলের কাজ, প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে জাপানি ঠিকাদারদের যোগ দেওয়ার উপর। বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন এলাকা প্লাবিত, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বানভাসীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।